হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। তো তোমাদের দশম অধ্যায়ের দ্বিতীয় লেকচারটিতে আমরা আজকে চলে এসেছি। প্রথম লেকচারটিতে আমি তোমাদেরকে বেসিক কিছু জিনিস জানিয়েছিলাম ধাতু নিষ্কাশন সম্পর্কিত। তো আজকে আমরা ধাতু নিষ্কাশন সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো দেখে নিই আজকে কি কি শিখতে যাচ্ছি। প্রথমে আমরা শিখব সোডিয়াম ধাতু নিষ্কাশনের ডাউন পদ্ধতি, এছাড়া জিঙ্ক নিষ্কাশনের যে রিটোর্ট একটি যন্ত্রের সাহায্যে নিষ্কাশন করা হয় জিঙ্ক, সেটি সম্পর্কে জানবো। এছাড়া সোডিয়াম নিষ্কাশনের যে চিত্রটি ডাউনের পদ্ধতিতে সোডিয়াম নিষ্কাশন করা হয়, এই সোডিয়াম নিষ্কাশনের যে চিত্রটি একই পদ্ধতিতে আমরা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের লবণ থেকেও তাদের ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারবো। অর্থাৎ আমরা সোডিয়ামের পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্ক এই ধাতুগুলোর নিষ্কাশন পদ্ধতি আজকে জানবো আমার এই লেকচারে। তো সোডিয়াম নিষ্কাশনের একটা চিত্র তোমাদের বইয়ে আছে, তোমাদের বইয়ের সাথে এই চিত্রের একটু অমিল আছে। এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, এটা একটু বেশি বোঝা যায়, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই চিত্রটি নেওয়া হয়েছে। তোমরা তোমাদের বইয়ের চিত্রটি আঁকবা, কোনো সমস্যা নেই। তো এখানে যে যন্ত্রের একটু বর্ণনা দিতে হবে তোমাদের। প্রথমে বর্ণনাটি হচ্ছে যে প্রথমে একটি স্টিলের বড় চেম্বার নেওয়া হয় বা বক্স নেওয়া হয় এবং এই বাক্সের নিচ দিক দিয়ে একটি প্রশস্ত গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। এখানে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি যেটা, এটি প্লাস অর্থাৎ অ্যানোড হিসেবে কাজ করবে এবং এই গ্রাফাইট দণ্ডের চারিদিক দিয়ে ঘেরা একটি লোহার বলয় থাকবে, যে বলয় দুটি এইভাবে ক্লিপ দিয়ে লাগানো থাকবে যেন এটি এই বক্সের গায়ে স্পর্শ না করে। এইভাবে চারিদিক থেকে ঘিরে থাকবে এই বলয়টি এবং এই লোহার বলয়টি ক্যাথোড হিসেবে কাজ করবে। লোহার বলয়ে সোডিয়াম উৎপন্ন হবে, যে সোডিয়ামটি এই বাহির পথে আমরা বের করে নেব এবং তেলের মধ্যে, কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখবো ওই কেরোসিন সোডিয়ামগুলোকে। এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এই ক্লোরিন গ্যাসটি নির্গত করার জন্য এই বলয়ের উপরে একটি গম্বুজ দেখানো হয়েছে, এই গম্বুজ দিয়ে ক্লোরিন বাহিরে নির্গত হবে এবং এখানে একটি কর্ক লাগানো আছে যেদিক দিয়ে আমি আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য সেগুলো প্রবেশ করাবো। তো আমরা যখন সোডিয়াম নিষ্কাশন করব তখন এই পথে সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ ঢেলে দেব, দিয়ে এখানে ইলেকট্রিক পদ্ধতিতে এটাকে তরলে পরিণত করব। তো সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড কেন মিশ্রিত করা হলো? কারণ এখানে কিছু এই চিত্রে যে বর্ণনাগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে সেভাবেই তোমাদের উপযোগী করে লেখা হয়েছে, তোমরা এটা একটু দেখবা। আমি এটা পড়ে শোনাচ্ছি না, আমি অলরেডি বলে ফেলছি, তোমরা এটা দেখে বারবার দেখে ক্লিয়ার করে নিবা ব্যাপারগুলো। তো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক তোমরা জানো 801 ডিগ্রি, কিন্তু আমরা যদি ক্রায়োলাইট না ক্যালসিয়াম ক্লোরাইড যদি মিশ্রিত করি তাহলে এর গলনাঙ্ক 600-তে নেমে আসবে। তো গলনাঙ্ক যদি আমাদের কমে আসে তাহলে কিন্তু আমাদের ফুয়েল খরচ কমে যাবে, যার কারণে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত করে এই পথ দিয়ে এর ভিতরে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ঢেলে দেবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে কিভাবে চিত্রটি আঁকবো আমরা এবং চিত্রের কিভাবে বর্ণনা দেব। এবং এখানে একটি ছোট্ট কোশ্চিন আসে অনেক সময় যে সোডিয়াম ক্লোরাইড নিষ্কাশনের সময় ক্যালসিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হয়। এটি তোমাদের এখান থেকে আমি অলরেডি বলে ফেলছি, পড়তে হবে এবং তোমরা এই চিত্রের যে বর্ণনা সেটা এই বর্ণনা অনুসরণ করে উপস্থাপন করবা, আমার মনে হয় ভালো হবে। তো এই চিত্রের সোডিয়াম নিষ্কাশনের আরেকটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি আমি, এটাও ইন্টারনেট থেকে নেওয়া। তোমরা এই চিত্রটি দেখেও অনেক কিছু বুঝতে পারবা যে কোথায় আসলে কি হচ্ছে। কিছুটা ক্লিয়ার চিত্র তোমাদের বোঝার জন্য এটা দেওয়া হয়েছে। তো এবারে সোডিয়াম নিষ্কাশনের যে বিক্রিয়াগুলো সেগুলো আমরা জানবো। তো সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি চুল্লির ভেতরে, তখন সোডিয়াম গলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়। এই আয়নগুলো অ্যানোড এবং ক্যাথোডের দিকে ধাবিত হয়। তো আমরা জানি অ্যানায়ন অ্যানোডের দিকে ধাবিত হয়, গিয়ে ইলেকট্রন ত্যাগ করে নিস্তরিত হয়। অ্যানায়ন এখানে যেহেতু ক্লোরাইড আয়ন, ক্লোরাইড দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। অপরদিকে ক্যাথোডে সোডিয়াম আয়ন বিজারিত হবে, ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হবে। যেটি আমরা কিভাবে বের করে নেবো সেগুলো তোমাদের দেখানো হয়েছে। লোহার যে বলয়টা সেখান থেকে একটি পাইপের সাহায্যে এটাকে বাইরে বের করে নেওয়া হবে এবং যে ক্লোরিন গ্যাসটি উৎপন্ন হবে এটা উপরের যে গম্বুজ, সেই গম্বুজ দিয়ে বাইরে নির্গত হবে। এভাবে আমরা সোডিয়াম ক্লোরাইড খুব সহজেই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম নিষ্কাশন করতে পারি। এই পদ্ধতিতে আমি আগে বলেছি ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ধাতু লবণ থেকেও তাদের
ধাতুগুলোকে আলাদা করা যায়। তো এখানে ক্যালসিয়ামেরটা একটু আমি দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখো, অন্যগুলো তোমরা প্র্যাকটিস করবা। ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা সাধারণত যেই ধাতু নিষ্কাশন করা হয় এই পদ্ধতিতে তার ক্লোরাইড লবণ থেকে নিষ্কাশন করা হয়, ক্লোরাইড লবণকে তড়িৎ বিশ্লেষণ করি, যার কারণে এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করা হয়েছে, করে ক্যালসিয়াম ক্লোরাইডে পরিণত করা হয়েছে কার্বন ডাইঅক্সাইডের পানি। এই ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ চেম্বারে ঢেলে দেবো, দিয়ে উত্তপ্ত করে গলাবো, তখন এটি ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে। এবং এই ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে, যেটি উপরের গম্বুজ দিয়ে নির্গত হবে, এবং ক্যাথোডে যে লোহার বলয় সেখানে ক্যালসিয়াম 2+ ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম হিসেবে জমা হবে। এটাকে আমরা যেভাবে সোডিয়াম বের করে নিয়েছি সেভাবেই বের করে নেওয়া হবে। সো সোডিয়াম নিষ্কাশন এবং ক্যালসিয়াম নিষ্কাশনের চিত্রটা কিন্তু একই হবে, শুধু রিয়াকশনগুলো একটু আলাদা হবে। না বোঝার কিছু নাই, তোমরা ভালোভাবে যদি বোঝার চেষ্টা করো তাহলে আমার মনে হয় বুঝে যাবা। এবারে আমরা চলে আসছি জিঙ্ক নিষ্কাশনে। যে নিষ্কাশনে আমরা কি পদ্ধতিতে নিষ্কাশন করি সেটা আমরা জানি। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশন করা হয়। কেন? কারণ এটা মধ্যম সক্রিয় ধাতু। প্রকৃতিতে জিঙ্কের প্রধান আকরিকগুলো কি কি? জিঙ্ক ব্লেন্ড বা ZnS এবং জিঙ্ক কার্বনেট বা ক্যালামাইন। তো প্রথমে আমরা যেটা করব, এই আকরিকগুলোকে বল ক্রাশার, যোগ ক্রাশার দিয়ে গুঁড়া পাউডারে পরিণত করব। এই ধাপের নাম আকরিক বিচূর্ণন। এরপরে ঘনীকরণের ক্ষেত্রে জিঙ্ক কার্বনেট যদি হয়, অক্সিজেনযুক্ত আকরিক হলে আমরা হাইড্রোলিক পদ্ধতিতে ঘনীভূত করি। এটা আমরা আগের যে বেসিক লেকচার সেখানে উপস্থাপন করেছি। এবং সালফারযুক্ত আকরিক হলে তেল ফেনা ভাসমান পদ্ধতিতে আমরা এটাকে ঘনীভূত করি। সো আমরা কোন আকরিক পরীক্ষায় এসেছে সেটার উপর খেয়াল রেখে এই ধাপগুলোর নাম লিখব। এরপর অক্সাইডের রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি যে যদি অক্সিজেনযুক্ত আকরিক হয় তাহলে ভস্মীকরণ পদ্ধতিতে সেটিকে অক্সাইডে রূপান্তর করা হয়। ভস্মীকরণ পদ্ধতিটা হচ্ছে যে আকরিকগুলোকে সরাসরি হিট করা বা উত্তপ্ত করা। জিঙ্ক অক্সাইড এবং কার্বন অক্সাইডে পরিণত হলো। আর যদি জিঙ্ক ব্লেন্ড থেকে তুমি পরীক্ষা লেখো তাহলে অবশ্যই এটাকে অক্সিজেন দিতে হবে। এটাকে বলা হয় তাপজারণ, কেননা এখানে অক্সিজেন নেই আকরিকে, এই জন্য অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করতে হবে, তাহলে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো একটু খেয়াল রাখবা যে কোন আকরিকের ক্ষেত্রে কোন ধাপগুলো আমরা লিখছি। আমি এই লেকচারটি দেওয়ার আগে কিন্তু প্রথমে যেই 10 অধ্যায়ের প্রথম যে লেকচারটি আমার, সেখানে কিন্তু আমি সব ক্লিয়ার করে ফেলেছি তোমাদেরকে যে কোন আকরিকের ক্ষেত্রে আমরা কোন ধাপগুলো পরীক্ষা লিখব। এই চিত্রটাও তোমাদের পরীক্ষা আঁকতে হবে যে নিষ্কাশনের ক্ষেত্রে। এই চিত্রের মধ্যে যা যা থাকে আমি একটু বলছি। যে পোড়ামাটির তৈরি একটি রিটোর থাকে, রিটোরটির খোলা মুখে একটি গ্রাহক নল থাকে, যেটিকে আমরা বলি শীতক। এটি পোড়ামাটির তৈরি, এটি শীতক হিসেবে কাজ করে, এবং শেষে একটি ছোট্ট লোহার শীতক যুক্ত থাকে, যেটির নাম প্রলম্ব ও ছোট শীতক। তো এটার যে বর্ণনা সেটাও আমি এখানে দিয়েছি, একটু খেয়াল করো। যে জিঙ্ক অক্সাইড আমরা উৎপন্ন করলাম এর আগের ধাপে ঘনীভূত আকরিক অক্সাইডের রূপান্তরের মাধ্যমে, সেই জিঙ্ক অক্সাইডকে আমরা রিটোরের মধ্যে নিব, নিয়ে কার্বনের সাথে মিশ্রিত করব। মিশ্রিত করে আমরা এটাকে গ্যাসের সাহায্যে 24 ঘন্টা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে যে ঘটনাটি ঘটবে, জিঙ্ক অক্সাইড কোকের সাথে বিক্রিয়া করে জিঙ্ক গ্যাসে পরিণত হবে এবং কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন করবে। কার্বন মনোক্সাইড গ্যাস এই রিটোরের খোলা মুখে আরও জ্বলতে থাকবে, এবং জিঙ্কের যে গ্যাসটি সেটি এই শীতকের মধ্য দিয়ে আস্তে আস্তে তরলে পরিণত হবে। যদি কোনো জিঙ্ক এই শীতকের মধ্য দিয়ে আস্তে গিয়ে তরলে পরিণত হতে ব্যর্থ হয়, সেটি ছোট শীতক বা প্রলঙ্গে গিয়ে তরলে পরিণত হবে। তারপরে তরল জিঙ্ককে আমরা এই পথ দিয়ে বের করে নিলেই জিঙ্ক পেয়ে যাবো আমরা। তো এই পদ্ধতিতে আমরা সাধারণত জিঙ্ককে নিষ্কাশন করে থাকি। তো এটার যে বর্ণনা সব এখানে লেখা আছে, তোমরা একটু ভালোভাবে যদি পড়ো, মনে হয় তোমাদের খুবই ভালো হবে। আমি সবগুলোই বলেছি যেটা তোমাদের প্রয়োজন, এখানে সবই নোট করা আছে। তোমরা বারবার একটু দেখবা, দেখে নোট করে নিবা খাতায়, তারপরে পরীক্ষায় লিখবা। তো আমি যেটা আরেকটু সংযোজন করতে হবে সেটা হচ্ছে জিঙ্কের যে তরল বের হলো এদিক দিয়ে, সেই জিঙ্ককে ঠান্ডা করলে তো সলিড জিঙ্ক হবে, কিন্তু এই জিঙ্কটি 100% বিশুদ্ধ নয়, 97 থেকে 98% বিশুদ্ধ। তো একে 100% বিশুদ্ধ জিঙ্কে পরিণত করতে হলে আমাদেরকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে হবে। সাধারণত জিঙ্ক এবং কপারের ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশোধন করব জিঙ্কে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তড়িৎ বিশ্লেষণ সম্পর্কেও আমার একটি লেকচার এর আগে আমি ইউটিউবে আপলোড করেছি, সেটা থেকে তোমরা এটা জানো কিভাবে ধাতু বিশোধন করা হয়। তো অবিশুদ্ধ জিঙ্ককে সাধারণত অ্যানোডের সাথে সংযুক্ত করতে হয় ব্যাটারির ধনাত্মক প্রান্তে, এবং বিশুদ্ধ একটি জিঙ্ক দণ্ডকে ক্যাথোডের সাথে এই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হয়, যেটি ক্যাথোড হিসেবে কাজ করে, এবং জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে এই ধাতব দণ্ড দুটি প্রবেশ করানো হয়।
তারপরে যদি আমরা ব্যাটারিতে সুইচ অন করি তাহলে বিদ্যুৎ প্রবাহ চালু হয়ে যায় এবং এই বিক্রিয়া সংঘটিত হয়। জিঙ্ক সলিড যেটা আমরা অ্যানোডে ব্যবহার করেছি অবিশুদ্ধ, সেটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয় এবং এই জিঙ্ক আয়নটি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক সলিড হিসেবে এই বিশুদ্ধ জিঙ্কের উপরে প্রলেপ পড়ে। আর অবিশুদ্ধ যেই ইম্পিউরিটিসগুলো জিঙ্কের মধ্যে ছিল, এই অ্যানোড হিসেবে যেই অবিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করেছি সেটা মাড হিসেবে বা কাদা হিসেবে বা তলানি হিসেবে নিচে জমে। এভাবে আমরা সহজেই জিঙ্কে বিশোধন করতে পারি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে জিঙ্ক নিষ্কাশন পরীক্ষায় আসলে কি এইভাবে গাড়িকরণ থেকে শুরু করে বিচূর্ণন, গাড়িকরণ, অক্সাইডের রূপান্তর, তারপরে নিষ্কাশনের যে বিক্রিয়া চিত্র, আবার এখানে বিশোধনের চিত্র, এতগুলো পরীক্ষা লিখতে হবে কিনা? তো তোমরা যদি এসএসসি পরীক্ষায় বিগত কোশ্চেনগুলো খেয়াল করো, সেখানে দেখবা যে তোমাদের সাধারণত নিষ্কাশনের বিক্রিয়া আসে অথবা বিশোধন এভাবে পরীক্ষায় আসে, একবারে সবগুলো ধাপ উল্লেখ করতে বলে না, ছোট ছোট করে পরীক্ষায় আসে। তো তোমাদের সবগুলো ধাপ সম্পর্কে জানতে হবে, তারপরে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে তোমরা সেই অনুযায়ী অ্যান্সার লিখবা। যদি গ নম্বরে বলে যে জিঙ্ক ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলো লেখো, তাহলে তোমাকে সংক্ষেপে শুধু বিক্রিয়া চিত্রে একে বিক্রিয়াগুলো দিয়ে দিলাম। আর ঘ নম্বরে যদি বললো যে জিঙ্ক বিশোধন পদ্ধতি বর্ণনা করো, তখন তোমাকে এই চিত্র আলোকে এই জিনিসগুলো বর্ণনা করতে হবে। অর্থাৎ এভাবে প্রত্যেকটা ধাপে তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, কারণ তাহলে তো তুমি সময় পাবে না। 3 বা 4 মার্কসের জন্য এত বড় কোশ্চেন তো আমরাই নিজেরাই সেট করি না। তো এটা একটু খেয়াল রাখবা। তো পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব যখন তোমাদেরকে আমি ক্লাসে পাবো। তো আজকে যা যা পড়ালাম তার আলোকে তোমাদের কিছু হোমওয়ার্ক আমি দিতে চাচ্ছি। তোমাদের সোডিয়াম ও জিঙ্ক নিষ্কাশন পদ্ধতি, চিত্র, রাসায়নিক বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। এছাড়াও তোমরা জানো যে তোমাদের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই 3টি নিষ্কাশন পদ্ধতিও সোডিয়াম নিষ্কাশনের আলোকে তোমরা লিখতে পারবা। তো তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা এই 4টি অ্যাটলিস্ট সোডিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই 4টি নিষ্কাশন পদ্ধতি তোমরা খুব ভালোভাবে নোট করবা। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, তোমরা পড়াশোনা করো আর বেশি বেশি রমজান মাসে ইবাদত করো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সংকটময় মুহূর্ত থেকে দ্রুত পরিত্রাণ করে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।